আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ, বলছেন নাসিম। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক হবে না, বললেন ফয়জুল করিম। ভুল বা অন্যায় করলে জাতির কাছে ক্ষমা চাইতে আওয়ামী লীগের আপত্তি নেই, বললেন নাসিম। জয়ের নাম মুখেও আনতে চান না শফিক রেহমান। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে টাইম সাময়িককে যা বললেন ডক্টর ইউনূস। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ, বলছেন নাসিম। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যা শয়ে মামলা হয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকেই বলেছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। দাউদ্দিন নাসিম বলেছেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সে অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না। এই ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা, এমন প্রশ্ন জবাবে ওই ফোন আলাপে নাসিম আরও বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাচনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে আছে এখন? স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? শেখ হাসিনা এমপি মন্ত্রী ও নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়েছেন, কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এ প্রসঙ্গে নাসিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছে। উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে। যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে, তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতি ধ্বংস করার চেষ্টা করছে। জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনা সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহাউদ্দিন নাসিম বলেন, দলের মন্ত্রী এমপি সহ সারা দেশে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার নামে 2.5 শতাধিক মামলা হয়েছে। গ্রেপ্তার হয়ে কারাগারে শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকে। এর মধ্যে রয়েছেন গণহত্যার অভিযোগ, অথচ উপদেষ্টা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল। তাহলে অভিযোগ কেন আমাদের দিকে? আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ দিয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক হবে না, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নির্বাচনের জন্য অনেক বেশি সংস্কার প্রয়োজন। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক হবে না। এজন্য সময় দিতে হবে। আমরা 1.5 বছর সময় দিয়েছি। এরকম বা বেশি সময় লাগতে পারে, এর কম বা বেশি সময় লাগতে পারে। নির্বাচনের রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূরে হয়ে যাবে। যৌক্তিক সংস্কারের পর আমরা নির্বাচন চাই, তবে মানুষকে সংখ্যানুপাতিক পিআর সিস্টেম নির্বাচন উপহার দিতে হবে। এতে হাজারো সমস্যার সমাধান হবে। ফয়জুল করিম বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে জনগণ ভালো কিছু আশা করেন। জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যেন তারা কাজ করেন। কোনো দল বা ব্যক্তিকে কাজ যেন না করে, দেশের মানুষ যেন কমিশনের উপর আস্থা রাখতে পারে, সেভাবেই তাদেরকে কাজ করতে হবে। তারা যেন কোনো অবস্থাতে আস্থা না হারায়, সেদিকে কমিশনকে খেয়াল রাখতে হবে। আস্থা হারিয়ে যদি দোলকানা হয়ে যায়, যদি দলের প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তাদেরকে জবাব দিতে হবে। জনগণ অবশ্যই এর বিচার করবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন গঠনে আমাদের দল থেকে নাম চাওয়া হয়েছে, নাম দিয়েছি। এর মধ্যে প্রত্যেক দলের যে আসছে ব্যাপারটি তা নয়। সিলেকশন হয়েছে, হয়তোবা সবাইকে রাখা সম্ভব হয়নি। নতুন কমিশন যেন মানুষকে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়। ভুল বা অন্যায় করলে জাতির কাছে ক্ষমা চাইতে আওয়ামী লীগের আপত্তি নেই, বললেন নাসিম। ছাত্র জনতার অভ্যুত্থানে একটানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা চলে যান ভারতে। তারপর থেকে দলটির নেতারা, মন্ত্রীরা, এমপিরা আসছেন আত্মগোপনে। এমনকি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে মামলা হয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকেই বলেছেন দলটি ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলেছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। বাহাউদ্দিন নাসিম বলেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না। এই ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। তিনি বলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুল গুলো শুধরানোর পথ দেখাবো। আমাদের পরিকল্পনা করা ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করে আমরা জাতির কাছে ভুলগুলো
শুধরার পথ দেখাবো। আমাদের পরিকল্পনা করা। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, সেই প্রত্যাশা, সেটা পূরণের জন্য সময়, চাহিদা, বাস্তবতা, চাহিদা মিলিয়ে আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব। জয়ের নাম মুখেও আনতে চান না শফিক রেহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজের জয়ের নাম মুখে উচ্চারণ করতে চান না প্রবীণ সাংবাদিক শফিক রহমান। জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিন পাওয়ার পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। জয়কে হত্যার চেষ্টা মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শফিক রেহমানের জামিন মঞ্জুর করেন। শফিক রেহমান বলেন, অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগ করা মামলায় আমাকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। বিএনপি যারা জেলে আছে তাদেরও এক ঘোষণা খালাস দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে শফিক রেহমান বলেন, তাকে যেতে দেবে না, ধরে রাখুন, কাজ করার সুযোগ দিন, 15 বছরের জঞ্জাল 15 দিনে যাবে না। এই সময় তিনি আলোকচিত্র শহীদুল আলমকে উপদেষ্টা হিসেবে বিবেচনা করার আহ্বানও জানান। জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় 2023 সালের 17 আগস্ট জায়জায়দিন সম্পাদক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে গত 22 সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জন্য তাকে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের শর্তে এই সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। 30 সেপ্টেম্বর শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। ওই দিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব হুকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেন। 2015 সালে 3 আগস্ট পল্টন থানায় পুলিশের করা এই মামলায় 2016 সালের 16 এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। 5 মাস কারাগারেও থাকতে হয়েছিল তাকে। পরে জামিনে মুক্তি পেয়ে 2018 সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান গত 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর গত 18 আগস্ট দেশে ফেরেন তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে টাইম সাময়িকে যা বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে স্বাগত জানানো হবে, তবে শর্ত হলো এর আগে ছাত্র আন্দোলন, হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার 21 নভেম্বর প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, ছাত্র আন্দোলনে হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বাগত জানানো হবে। তিনি বলেন, তারা যে কারোর মতো স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমরা রাজনৈতিক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে লড়াই করব। সাক্ষাৎকারে তিনি জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের বিষয়ে বলেন, ঢাকার রাস্তাগুলো মাইলের পর মাইল জুড়ে শেখ হাসিনার কার্টুন আঁকা হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের ক্ষোভ প্রকাশ করেছে, তবে দেওয়ালের চিত্রে ভাষা নিয়ে নোবেল বিজয়ী তরুণদের ক্ষমা করতে প্রস্তুত। টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, এই শব্দগুলো খুবই বিস্ফোরক, কিন্তু তরুণদের মস্তিষ্কে আছে আইডিয়া, উচ্চাসা আর স্বপ্ন। তারা এই মুরালগুলোতে তাদের ভবিষ্যৎ কল্পনা করেছে, যা বাংলাদেশের আগে কখনো দেখা যায়নি। ইউনূস বলেন, পূর্ববর্তী সরকার পুরোপুরি দমনমূলক পরিবেশ তৈরি করেছিল, হত্যা, গুম, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। এটি ছিল একটি ফ্যাসিবাদী শাসন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট নিয়ে ডক্টর ইউনূস বলেন, প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যেতে চেয়েছিলাম, বলেছিলাম অন্য কাউকে খুঁজে নাও, কিন্তু পরে ভাবলাম যারা তাদের জীবন উৎসর্গ করেছে তাদের সম্মান জানিয়ে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। শেখ হাসিনা ভারতের অবস্থান এবং তার বক্তব্য নিয়ে ডক্টর ইউনূসের তিনি ভারতে শুধু আশ্রয় নেননি, বরং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি আমাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার অস্পষ্ট বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে, তবে যুক্তরাষ্ট্র সমর্থন, যেমন সেপ্টেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউনূসের বৈঠক, বিশ্ব ব্যাংক ও IMF এর মতো সংস্থাগুলোর আস্থা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ক্ষমতায় ফেরা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। অক্টোবরের শেষ দিকে ট্রাম্প এক্স এ পোস্টে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার নিন্দা করে লিখেছিলেন, বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। ট্রাম্পের সঙ্গে ইউনূসের সম্পর্ক জটিল। তিনি 2016 সালে ট্রাম্পের জয়কে ভয়ানক বলে উল্লেখ করেছিলেন, তবে ইউনূস আত্মবিশ্বাসী যে তিনি ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারেন। তিনি বলেন, আমরা সাহায্য চাইছি না, আমরা একজন ব্যবসায়িক অংশীদার চাই। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ ও ভারতীয় প্রভাবশালী মহল বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে লবিং করেছে বলে ধারণা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকার সংস্কার উদ্যোগ নিয়ে সমালোচনার কথা উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হচ্ছে, সংস্কার প্রতিক্রিয়া ধীরগতি হওয়ার সন্দেহ সৃষ্টি হচ্ছে। নতুন সংবিধান প্রণয়নের কাজ চলছে, কিন্তু এটি রাষ্ট্রপতি নাকি সংসদীয় পদ্ধতির দিকে যাবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াজিদুজ্জামান বলেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এটি স্বৈরাচারী মনোভাবের
হবে নির্বাচন নিয়ে তাড়াহুড়া করতে নারাজ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, প্রথমে রেল ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিক পথে চলে। তাই এখনই কোনো তারিখ নির্ধারণ হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জিডিপি ২০০৬ সালে $৭১ বিলিয়ন থেকে ২০২২ সালে $৪৬০ বিলিয়ন পৌঁছেছে। ডক্টর ইউনূস জানেন, জনগণের জীবনের মান উন্নয়ন করা একমাত্র উপায় যাতে স্বৈরতন্ত্র আবার ফিরে না আসে। তিনি বলেন, এই বিপ্লবের মূলে রয়েছে সংস্কার। তাই আমরা একে বলি বাংলাদেশ 2.0 টাইমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আওয়ামী লীগের পুরোপুরি বাদ দিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কঠিন হতে পারে। দলের অনেক নেতা বলেছেন তাদের সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।